রাজধানীর যে নিকটবর্তী জেলা গাজীপুর, সেখানে কি দুর্ঘটনা ঘটেছে এবং গাজীপুরকে কেন্দ্র করে আজকের এই দিনে পুরো দেশে একটি অস্থিরতা বিরাজ করছে এবং গাজীপুরের সেই ঘটনা অর্থাৎ গত রাতের যে ঘটনা, এটি যে কোন জায়গাতে গিয়ে শেষ হয়, কোন পক্ষ বিজয়ী হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয়, সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানাঘুষে এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে। কাজেই এই বিষয়গুলো নিয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম। আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেগুলো দিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে কিছু বলার জন্য আরকি। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের নামে কি হচ্ছে। বঙ্গবন্ধুর বাসভবন ৩২ নম্বর ভেঙে চুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে। কারা করেছে, কিভাবে করেছে, কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি, সেটি বলার আগে যেটা বলিনি সেটা হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম অ্যান্ড থিওলজি, এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আওয়ামী লীগের কিবলা বলে থাকেন। অর্থাৎ এই ৩২ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে। কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে। এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন, যারা ভেঙেছেন, তাদের যে উল্লাস, তাদের যে ঈদের আনন্দ, তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা, এটি রীতিমতো বাঁধ ভেঙেছে, সেই চাঁদের হাসির বাঁধ ভাঙার মতো। এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতর হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন, যেটা ভাঙলে বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে, এরকম অসংখ্য রকম ঘটনা। তো যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো, একটা টু শব্দ হলো না ঢাকা রাজপথে। দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন, অভিনেত্রী শাওন, তাকে আটক করা হয়েছিল, আবার ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে হুমায়ূন আহমেদ, প্রয়াত হুমায়ূন আহমেদের স্ত্রী শাওন বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী যে উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল, তার সম্পর্কে শাশুড়ি। কিন্তু সম্পর্কে শাশুড়ি হলেও আসিফ নজরুলের যে স্ত্রী শিলা আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক ভালো নয়। আর হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান যারা আছেন, তাদের প্রায় সবার সঙ্গেই শাওনের দা-কুমড়া সম্পর্ক। তো সেই অর্থে শাওনের সঙ্গে আসিফ নজরুলের সম্পর্ক ভালো থাকার কথা নয় এবং আসলেও সেটা ভালো নেই। এখন শাওনকে যখন গ্রেপ্তার করা হলো তখন মানুষ খুব খুশি, আওয়ামী বিরোধীরা খুব খুশি এবং তাকে নিয়ে বিচ্ছিরি রকম ট্রল করা হলো। আবার পরবর্তীতে দেখা গেল যে শাওনের সঙ্গে সঙ্গে তার যে ঘনিষ্ঠ বান্ধবী আর একজন অভিনেত্রী, তাকেও গ্রেপ্তার করা হলো। কিন্তু পরবর্তীতে দুজনকেই আবার ছেড়ে দেওয়া হলো এবং এই ঘটনার জন্য আবার সবাই আসিফ নজরুলকে দায়ী করছে যে তার হুকুমে এই জিনিসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচোরা করা হলো। যেমন পিরোজপুরে রেজাউল করিম নামক একজন মন্ত্রী ছিলেন, নিপাট ভদ্রলোক। তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন, বাট আমরা ঢাকা শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি, যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন। কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। আমির হোসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে, এমনকি তোফায়েল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। তারপর আরও অনেক অসংখ্য বাড়িঘরে মাহবুবুল আলম হানিফ থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে, তার চাচাতো ভাইয়ের বাড়িতে, তারপরে অনেকগুলো রিসোর্ট, সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে। ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি, এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থরথর করে কেঁপেছে। আর আমি মনে করি যেটা কখনোই জামাত করবে না, কিন্তু এই ধরনের গুজব ছাড়িয়ে মানুষকে রীতিমতো বিক্ষুব্ধ করে তোলা হচ্ছে। ফলে কি হচ্ছে, বরিশাল, পটুয়াখালী, তারপর ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই এলাকাগুলোতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বা প্রাধান্য রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত মাঠে ঘাটে কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালায়নি এবং ওখানে বিএনপির সঙ্গে মূল শক্তি হলো বিএনপি। তো বিএনপির সঙ্গে সেখানে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু
ভালো সম্পর্ক। তো তারা যদি এই কয়টি এলাকাতে কেবলমাত্র জামাতকে এবং সমন্বয়ককে টার্গেট করে, যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে দিনে এবং রাতে। এবং আস্তে, আস্তে কি হচ্ছে যে আ একজন আরেকজনের বিরুদ্ধে চাণক্য নীতির মতো লাগিয়ে দিয়ে অর্থাৎ ১ম এ যদি তারা দেখা গেল যে সমন্বয়কদের ব্যাপারে এখন অনেকের দুর্বলতা আছে। তো তারা যদি ১ম এ জামাতকে টার্গেট করে, তারপরে সমন্বয়কদেরকে টার্গেট করে, তারপর ধীরে নিজেদের শক্তিমত্তা বৃদ্ধি করে এবং অন্যান্য এলাকাতে যায় এবং সবার শেষে যদি তারা রাজধানীতে আসে, তাহলে সেই পরিস্থিতি কতটা জটিল হতে পারে। ফলে এখন যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে এগুলোর যাকে বলা হয় নিয়ন্ত্রণ তাদের করতে হবে। নিয়ন্ত্রণ যদি তারা করতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে, তাদেরকে চলে যেতে হবে। আদারওয়াইজ তারা একটা সময় কিন্তু বেশ কয়েকজন লোক বলছেন যে, কাদের সিদ্দিকী সাহেবই বলেছে যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার চাইতে আরো অনেক জঘন্য পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমি তার এই বক্তব্য ঠিক ওইভাবে না বলে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সতর্ক না হন এবং তিনি যদি কার্যকর ব্যবস্থা নিতে না পারেন তাহলে কাদের সিদ্দিকীর যে আশঙ্কা সেটি বাস্তবে রূপান্তরিত বা পরিণত হতে পারে। এখানে মূল ব্যাপার হলো যে বাবা আপনি পারবেন না একটা জিনিস। আপনাকে যদি একজন ইউটিউবারের কথা শুনতে হয়, একজন ফেসবুকারের কথা শুনতে হয়, একজন আপনার নাতির বয়সী ছেলের হুমকিতে যদি আপনার হাঁটু কাঁপে, আপনি ওই সিংহাসনে কিভাবে বসে থাকবেন বলেন? এটা তো ঠিক না। আপনার কথা যদি আইজি সাহেব না শুনে, আপনার কথা যদি সেনাপ্রধান না শুনে, আপনার কথা যদি এসপি সাহেব মুভ না করে, আপনার কথা যদি একটা থানা না চলে, তাহলে শুধু ওখানে বসে থেকে আপনি কেন আপনার সারা জীবনের অর্জন নষ্ট করতে যাচ্ছেন? এই গেল একটা বিষয়। ২ নম্বর হলো যে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে এখন অনেকগুলো গ্রুপ হয়ে গেছে। সরকারের একটা গ্রুপ আছে, বাইরে নতুন রাজনৈতিক দল যারা করতে চাচ্ছেন তাদের একটা গ্রুপ আছে, রাজনীতি করতে চান না তাদের একটা গ্রুপ আছে। আবার সমন্বয়কদের মধ্যে জামাতের একটা গ্রুপ আছে। কেউ বলেন যে হিজবুত তাহরিরেরও এখানে একটা গ্রুপ রয়েছে। সব মিলিয়ে সমন্বয়কদের মধ্যে যে একটা সেন্ট্রাল কমান্ড আছে বা তাদের সার্জিসের কথা মতো সারা বাংলাদেশের সমন্বয়করা চলে, এটা আমার কাছে মনে হচ্ছে না। সেখানেও তাদের বেশ কিছু সমস্যা রয়েছে। তো এতগুলো সমস্যা নিয়ে যেখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী ঠিকমতো অ্যাক্ট করছে না, সেখানে আপনি ম্যাসিভ সারা দেশে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে, সেই অপারেশনগুলো সফলতা পাবে না, এটাই স্বাভাবিক বিষয়। ২ নম্বর হলো যে প্রকৃতির একটা নিয়ম হলো মানুষের দেয়ালে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে যাকে বলে রুখে দাঁড়ায়। এমনকি আপনি একটা পিঁপড়া দেখবেন, একটা পিঁপড়া আপনি তাকে কামড় মানে পাড়া দিতে যান, ও একটা সময় যখন বুঝে যায় যে সে মরে যাবে, তখন সে তার সর্বশক্তি দিয়ে আপনাকে কামড়ে ধরে এবং আপনি যদি তাকে পিঁপড়াটা ছাড়াতে চান, আপনাকে এমনভাবে কামড়ে ধরবে যে ওর মস্তক মানে মুন্ডু ওখানে মুন্ডু থেকে শরীর আলাদা করে ফেলবেন, তবুও সে কামড় ছাড়বে না। তো একটা পিঁপড়া যদি এতটা জেদি হয়ে যেতে পারে, তাহলে আশরাফুল মখলুকাত মানুষ, তাদের মধ্যে যখন জিদ আসে, তাদের মধ্যে যখন অপমান আসে, তখন তারা কতটা ভয়ংকর হতে পারে, এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বুঝতে হবে। ২ নম্বর হলো যে মব যে কথাটি বলা হয়, মবের সবচেয়ে ভয়ংকর দিক হলো যখন মব সংগঠিত হয়, তখন মানুষের মস্তিষ্ক শূন্য হয়ে যায়, বিবেক শূন্য হয়ে যায়। তার শরীরে শুধুমাত্র পাশবিক শক্তি থাকে। বিচার থাকে না, বিবেচনা থাকে না, বিবেক থাকে না। শুধুমাত্র একটি পশুর যে শক্তিমত্তা থাকে, হিংস্রতা থাকে, ঐরকম হিংস্রতা যখন তৈরি হয়ে যায়, তখনই ওটাকে মব বলা হয়। ফলে মবের নামে আপনি মিছিল করেন, মবের ব্যানারে আপনি জাস্টিস করেন, মবের ব্যানারে আপনি ভাঙচুর করেন। এই কাজগুলো কোনো অবস্থাতেই ভালো না। টিট ফর ট্যাট। এখন দেখুন প্রকৃতি এখানে একটা বিচার করে। অনেক লোক বলার চেষ্টা করছে যে দেখুন যেদিন মওদুদ আহমেদের মতো সম্মানিত লোককে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল। যেদিন আপনার বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল। যে অঝরে তিনি যেভাবে কেঁদেছিলেন। তার পরিণতিতে আজকে সুধা সদন বা যাকে বলা হয় ৩২ নম্বর জ্বলছে। এখন এই কথাগুলো তো আপনাকে শুনতে হবে। এটা হলো প্রকৃতির বিচার। তো প্রকৃতি যদি সেটা ধরে নেন সেটার বিচার হচ্ছে। আবার এখন আল্লাহ তো নিজে এসে ফেরেশতা পাঠিয়ে কোনো কাজ করেন না। তার মানুষ দিয়ে কোনো কাজ করেন না। আবার এখন আপনি সারা বাংলাদেশে যাদের বাড়িঘর ভাঙবেন, তো এই বাড়িঘর ভাঙার যে একটা সংস্কৃতি চালু হলো, এটা তো অতীতে আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ হয়তো বেগম জিয়ার বাড়িটা ভেঙেছেন। তারপরে মওদুদ আহমেদকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন। কিন্তু সারা বাংলাদেশে মির্জা ফখরুল সাহেবের বাড়িতে তো কোনোদিন একটা ঢিল কেউ মারেনি। কিংবা বিএনপি জামাতের শফিক সাহেবের যে হাসপাতাল আছে, শফিক সাহেবের যে ব্যবসা-বাণিজ্য আছে, সেখানে তো কেউ কখনো আক্রমণ করেনি। এমনকি জামাতের অফিস তালা দেওয়া হয়েছে। তারপর শেষে তারপরে ওই মাহমুদুর রহমান সাহেবের 'আমার দেশ' পত্রিকা তালা দেওয়া হয়েছে। কিন্তু 'আমার দেশের' সামনে, জাইজাদিনের সামনে কখনো কোনো অবস্থাতে এইভাবে 'প্রথম আলোর' সামনে যেভাবে জিয়াফত করা হয়েছে, এই জিনিসগুলো তো হয়নি। তো এই বিষয়গুলো যখন শুরু হয়ে গেল, এটা কি এখানে শেষ হয়ে যাবে? আপনার কি মনে হয়? কখনোই এটা শেষ হবে না। বরং এই যে বাংলাদেশে যেমন দেখা গেল বেগম জিয়ার বাড়ি একটা ভাঙা হয়েছে, এখন আ শেখ হাসিনার ২ টো বাড়ি ভাঙা হলো। আর এখন যদি সারা বাংলাদেশে ১,০০০ এরকম বাড়িকে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়, আগামীতে ধরে নিতে পারেন যে ১০,০০০ বাড়ি এভাবে ভাঙবে। সেটা ১ দিন পরে হোক, ১০ দিন পরে হোক, ১০ বছর পরে হোক। তো এই যে প্রকৃতির বিচার এবং মানুষ এই জিনিসগুলো বংশ পরম্পরায় এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে যাকে বলা হয় প্রবাহিত হয়। ধরুন এখন যদি আওয়ামী লীগ কিছু করতে না পারে, ১০ বছর পরে হোক, ২০ বছর পরে হোক, কিন্তু এই জিনিসগুলো হবেই। কিন্তু এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তাদের উপরে যারা রয়েছেন,
মাথা রয়েছেন, এমনকি যারা সরকার পরিচালনা করছেন, তাদের তো অনেক ব্যাপারে অনেক অভিজ্ঞতা রয়েছে। কেন তারা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না এবং কেন এই বিষয়গুলো বন্ধ করতে পারছেন না? এবং এই বিষয়গুলোর একটা সমাধান না হলে আমাদের এই দেশটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে এবং সেই গৃহযুদ্ধ থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে